আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত আজ রয়েছেন আমাদের সঙ্গে অতিথি হিসাবে। অজয় দাশগুপ্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ মাসুদ ভাই। আপনি নিশ্চয়ই এর মধ্যে খবর পেয়েছেন, গত কয়েকদিন ধরে আমাদের দেশের রাজনীতিতে একটা নতুন বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে। সেই বিষয়টা হলো, ডক্টর ইউনূস ব্রিটেন গিয়েছিলেন, সেখানে বিভিন্ন কারণে গিয়েছিলেন, কিন্তু অন্য কারণগুলো চাপা পড়ে গেছে, অন্য সাফল্য ব্যর্থতা সবই চাপা পড়ে গেছে। তারেক রহমানের সঙ্গে ওনার যে বৈঠক, সেই বৈঠকের ঘটনার যে খবর, সেই খবরের নিচে এবং তারেক রহমানের সঙ্গে একটা দ্বিপাক্ষিক 1-to-1 বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরে উনি ঈদের আগে যে ঘোষণা করেছিলেন যে নির্বাচন হবে এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন, সেই ঘোষণা থেকে 2 মাস এগিয়ে নিয়েছেন ডেটটা, বলেছেন যে হতে পারে, হবে তা বলে হতে পারে। এবং এটা বলার পর বিএনপির পক্ষ থেকে বেশ আনন্দ উল্লাস প্রকাশ করা হচ্ছে। আবার জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে একটি মাত্র দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের ডেট এভাবে পরিবর্তন করাটা তারা পছন্দ করেনি, এবং তার প্রতিবাদে তারা কিন্তু গতকালকে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে তারা হাজির হয়নি। তো এই যে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো ঘটে যাচ্ছে, আবার এদিকে কেউ কেউ এটাও বলছেন যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেরকম কোন নিশ্চিত কথা তো ওই যৌথ বিবৃতিতেও নেই। তাহলে বিএনপি এত খুশি হচ্ছে কেন? গতকালকে যেটা ঘটলো, বিএনপির স্থায়ী কমিটি তারা বলেছে তারা সরকারের সঙ্গে কোনো ধরনের বিরোধে যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, যদি বিরোধে না যায়, সরকার যদি কোনো গণবিরোধী কর্মকাণ্ড করে, তবুও কি তারা বিরোধে যাবে না? এক নির্বাচনের একটা আশ্বাস, ডেটের একটা আশ্বাস পেয়ে এত খুশি হয় এবং সবকিছু ত্যাগ করা, এটা কেন? যদি সরকার আগামীতে বন্দর নিয়ে তাদের পূর্বে সিদ্ধান্তে থাকে, করিডোর নিয়ে সে আগে সিদ্ধান্তে থাকে, তবুও কি বিএনপি বিরোধী যাবে না? এই সমস্ত প্রশ্ন কিন্তু মানুষের মনে আসছে। আমি এতগুলি কথা একবার বলে নিলাম, একটু ভূমিকাটা লম্বা হলো এই কারণে যে আপনি সবগুলি মিলিয়ে উত্তর দেবেন। আপনাকে আমি থামাতে চাই না, আপনি একটা না বলে যান, আমি পরে আরেকটা বিষয় আমি বলবো। আমি বলি আপনাকে, আমার কাছে যেটা মনে হয়েছে, ধরেন প্রথমে আমি বলি, রাজার সাথে দেখা করা আমাদের দেশের মানুষের জন্য একটা বিরল ঘটনা হতেই পারে। তিনি যত উচ্চ পদেই থাক না কেন, আমাদের জন্য খুব সাধারণ। আমি খুব দুঃখিত যে এটা ব্যক্তিগত বিষয় বলতে হচ্ছে। আমার ছেলে, আপনি জানেন, অভিনেতা এবং এই দেশে এবং হলিউডে অভিনয় করে। ওকে আমাদের দেশের মুখ্যমন্ত্রী, এখানকার মুখ্যমন্ত্রী প্রিমিয়ার বলে আমন্ত্রণ পাঠিয়েছিল যে কিং চার্লস আসছে, একটা বারবিকিউ পার্টি হবে, তুমি আসতে পারবে, সাথে একজন গেস্ট। বুঝতে পেরেছেন? এখন ঘটনা হচ্ছে, যেহেতু সে এখনো বিয়ে করে নাই, ওই একজন গেস্টে সে আমাকে অন্তর্ভুক্ত করেছে। তার পার্টনার থাকলে হয়তো আমি চান্স পেতাম না। হ্যাঁ, তো আমি সৌভাগ্যবান যে ওই বারবিকিউ পার্টিতে আমরা কয়েকজন বাঙালি ছিলাম, হাতে গোনা 3-4 জন আমরা বাঙালি ছিলাম। এবং 2 পাশে আমাদেরকে দাঁড় করানো হলো দড়ি দিয়ে, যে দড়ির এই দিক থেকে রাজা আসবেন, ওই দিক থেকে পামেলা আসবেন, কামেলা বা পামেলা যাই হোক। এবং প্রশ্ন হচ্ছে কোন দিক থেকে কে আসবে আমরা কিন্তু জানি না। লাকিলি আমরা যেদিকে দাঁড়িয়েছি, চার্লস ওই দিকেই এসছেন এবং প্রতিটা স্টেপে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সাথে কথা বলেছেন। আমি হাত মেলানোর পর আমি বললাম যে থ্যাঙ্কস ফর গিভিং আস এ লাইফ টাইম এক্সপেরিয়েন্স। উনি বলছে নো প্রবলেম, নো প্রবলেম। তারপরে বলছে যে ওখানে কি বারবিকিউ রান্না করা হচ্ছে। আমি বললাম কেন ঘটনাটা, যে উদারনৈতিক দেশে রাজার সাথে দেখা করা আসলেই কোনো ঘটনা না। আবার রাজার সাথে বিভিন্ন ভাবে দেখা করা যায়। আপনি ব্যাংকক গেলে দেখবেন রাজবাড়ির সামনে লোক দাঁড়িয়ে খালি মাথা ঝোঁকায় সকালবেলা, খালি সালাম ঠুকে, বুঝছেন, রাজার দেখা নেই কিন্তু। তো প্রশ্ন হচ্ছে, ইউনূস সাহেব রাজার সাথে দেখা করেছেন, এরকম অনেক বাঙালি রাজার সাথে আগে দেখা করেছেন, কিন্তু এইবারের দেখাটা ভিন্ন রকম হতে পারতো, যেটা লেজে গোবরে করে দিয়েছে তার প্রেস সচিব শফিক সাহেব। শফিক সাহেব একের পর এক মিথ্যা কথা বলেছেন, একের পর এক অসত্য বলেছেন তিনি। যেমন ধরেন, তার কোনো প্রয়োজন ছিল না প্রাইম মিনিস্টার কোথায় আছে এটা বলার, এবং পরে তাকে এটা ডিফেন্ড করতে হয়েছে যে না, আসলে আমি ভুল বলেছি, প্রাইম মিনিস্টার ইংল্যান্ডেই আছেন। এগুলো বলেছে, কিন্তু খেয়াল করেছেন নিশ্চয়ই। হ্যাঁ, এটা কি হয়েছে, এতে হচ্ছে জিনিসটার গুরুত্বই লঘু হয়ে গেছে। যখনই আপনি একটা মিথ্যা বলছেন, তখন তো মানুষের মনে সংশয় জেগেছে না, যে আগেরটাও নিশ্চয় সত্য নয়। এবং আমি একটা জিনিস খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করি, আপনার এই সফরে আসলে কোনো কিছুই অর্জিত হয়নি, কোনো কিছুই অর্জিত হয়নি। অর্জিত হয়নি এই কারণে, ধরেন তাকে ঠিক যতটা ভিডিও আমরা দেখেছি, যতটা ফটোগ্রাফ আমরা দেখেছি, ঠিক সেভাবে গুরুত্ব দিয়েছে বলেও মনে করা যাচ্ছে না। ঠিক সেভাবে যে তার সাথে কথা হয়েছে, ইভেন ধরেন আমি যদি বলি উনি আমাদের দেশের চিফ অ্যাডভাইজার, আমাদের তো একটা সম্মান থাকবে তার প্রতি। এবং তারা বসতেও পারেনি আসলে, তারা দাঁড়িয়েছিল স্ট্যান্ডিং।
এবং সেখানে এসে উনি হাত মিলিয়েছেন, হাত মিলিয়ে দুই একটা কুশল বিনিময় করে চলে গেছেন। এখান থেকে তো কিছু অর্জিত হতে পারে না, তাই না? এখান থেকে অর্জনের সম্ভবত ক্ষীণ। আর ওই যে আমি বললাম লেজে গোবরে, এখানে আমার একটা কথা আছে, ধরেন লেজে আর গোবরে হলে গোবরটা আলাদা করলে লেজটা দেখা যায়, এখন এরা গোবরে লেজে করে ফেলেছে, আপনি যতই গোবর সরাবেন লেজ আর দেখা যাচ্ছে না। এটা একটা আমার কাছে মনে হচ্ছে যে একটা গোবরে লেজে করার ব্যাপার। এবং দেখেন আরেকটা জিনিস হচ্ছে, আমি একটু আসল কথায় আসি, উনি আসলে হয়তো গিয়েছিলেন তারেক জিয়ার সাথে দেখা করার জন্য। এখন এখানেও ধরেন নানা ধরনের কন্ট্রাডিকশন কাজ করেছে। আপনি যদি তারেক জিয়ার সাথে দেখা করেন, অবশ্যই আপনি তার সাথে দেখা করতে পারেন, অবশ্যই আপনি তার সাথে মিটিং করতে পারেন, একটা স্ট্র্যাটেজি অবশ্যই নির্ধারণ করার ক্ষমতা আছে আপনার বা সুযোগ আছে। কিন্তু যে মানুষটিকে আপনি আইনের আওতায় এখনো অপরাধী করে রেখেছেন, যাকে দেশে আসতে দিচ্ছেন না এবং দেশে আসতে পারছেন না, তার সাথে আপনি বিদেশে গিয়ে মিটিং করছেন, এইটা কেমন না? আপনি লন্ডনে গিয়ে তার সাথে করছেন, কিন্তু তার তো সাজা মওকুফ হয়নি এখনো। একবার বলছেন হয়েছে, একবার বলছেন হয় নাই। সম্ভবত ফিরে আসার পরে একটা নিউজ দেখলাম যে তার সাজা মওকুফ হয়েছে। এগুলো যে কত পার্সেন্ট সঠিক এটাও তো আমরা জানি না, তাই না? এবং আরেকটা জিনিস দেখেন, যদি তাই হতো তাহলে তো তারেক জিয়ার একটা নিশ্চয় আশা ছিল যে একটা ফ্লাইটে করে তিনি আসবেন, লক্ষ লক্ষ লোক যাবে তাকে এয়ারপোর্টে আনতে। সেই ধরনের কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। এবং খুব সতর্কভাবে আমি একটা জিনিস পর্যবেক্ষণ করছি, মির্জা ফখরুলের মুখে কুলুপ এঁটে দেওয়া হয়েছে, অথবা উনি এঁটেছেন। কোথাও তিনি কথা বলছেন না, তিনি কিন্তু দলের মহাসচিব। হ্যাঁ, এবং যেটা আপনি আমাকে এই আলোচনার সূত্রপাতে বললেন যে বিএনপি কি তাহলে বিরোধিতা করবে না, বিএনপি বিরোধিতা করছিল। বিরোধিতা করার পরে তাদের দুইজন সিনিয়র নেতাকে দল থেকে নোটিশ দেওয়া হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, তাদেরকে সতর্ক করা হয়েছে। এবং এই সতর্কের পরপরই বলা হয়েছে বেগম জিয়া চান না ডক্টর ইউনূসের সাথে বিএনপির কোনো ধরনের বিরোধিতা বা বৈষম্য বা কোনো ধরনের শত্রুতা থাকুক। এইটা চাউর হওয়ার পরেই দেখলাম মেরুকরণ শুরু হয়ে গেছে। এই মেরুকরণটা আওয়ামী লীগের জন্য যেমন ভয়াবহ আমি মনে করি, ভয়াবহ এই কারণে, আওয়ামী লীগের প্রসঙ্গটা এখানে আসবে দুই কারণে, যে আওয়ামী লীগের এখন আমি মনে করি দুইটা দল দেশে যারা আছে, আপনি দেখবেন বিভিন্ন ভিডিও এবং ইয়েতে যারা দরিদ্র, নিপীড়িত, নির্যাতিত এবং ত্যাগী কর্মী বাহিনী, তারা কিন্তু সাফার করছে, সাংঘাতিক ভাবে সাফার করছে। এবং তারাই মুখ উঁচিয়ে, গলা চিতিয়ে বলছে, বুক চিতিয়ে বলছে যে আমরা কোনো অবস্থাতে আওয়ামী লীগ ছাড়বো না, আমাদের ছেলেপেলেরা করেছে, আমাদের নাতি নাতনিরা করেছে, আমরা থাকবো। এটা হচ্ছে কমিটমেন্ট টু দ্য আওয়ামী লীগ। এটাই আওয়ামী লীগ আসলে। এই যে আপনি বোধহয় একবার বলেছিলেন যে আওয়ামী লীগ তো আর ঘাস না যে টেনে তুলে ফেলতে পারবা, তাই না? তো আওয়ামী লীগ তো এরকমই একটা দল। কিন্তু আরেকটা আওয়ামী লীগ যেটাকে আমি বলবো আওয়ামী পলাতক লীগ, বুঝেছেন? এই যে ওনাদের সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেব, উনি আবার মুখ খুলেছেন, উনি তো আসলে নিজেকে সেক্রেটারি মনে করছেন, বাট হি ইজ দ্য সেক্রেটারি অফ আওয়ামী পলাতক লীগ। কারণ আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি, প্রধানমন্ত্রী মানে ভূতপূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চলে গেছেন, তাকে হেলিকপ্টারে করে পার করে দেওয়া হয়েছে, পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে এবং তার চলে যাওয়ার অনেকগুলি গ্রাউন্ড আছে। কিন্তু তিনি চলে গেলে দলের সবাই পালিয়ে যাবে, এইটার কি কোনো ভিত্তি আছে? আপনি আমাকে বলেন তো মাসুদ ভাই, নেতা মানে কি? নেতা মানে হচ্ছে যার উপর আমি ভরসা করি, তাই না? যার উপরে মানুষ ভরসা করে, যা বিপদ এলে আমাকে রক্ষা করবে, আমাদেরকে রক্ষা করবে, সেরকম একটা নেতা দেশে নাই। আমি খুব বিস্ময়ের সাথে দেখি কি জানেন, এই যে বিএনপি এবং ইউনূস সাহেবের কথা বলছেন, বিএনপি টিকে গেছে, হয়তো টিকে যাবে, বিএনপির একটা ভবিষ্যৎ হয়তো আছে। কিন্তু আপনি আমাকে এই যে ইউনূস সাহেবের কথা বলছেন, এরা তো রঙ্গমঞ্চের কুশীলব মাত্র, যাদের সুতোর টানে এরা খেলছেন, এরা একদিন চলে যাবেন। কিন্তু মাহমুদুর রহমান মান্না এতদিন পরে বুঝতে পেরেছেন, বলছেন যে উনার কাছে গেলে উনি খালি হাসে, শেষে একটা থ্যাংক ইউ দেয়, আবার হাসে। তো এই হাসা এবং এই যে ধন্যবাদ দেয়, এটা কিন্তু আমরা আগেই বুঝেছিলাম। কারণ আমরা যে উপমহাদেশের মানুষ, সেই উপমহাদেশের 40-এর পরে বানপ্রস্থে